মাধ্যমিকের ভৌত বিজ্ঞান প্রায় আমাদের হাতের মুঠোয় চলে এসছে, সেটা এমসিকিউ হোক, ভিএসএকিউ হোক, এসএকিউ হোক কিংবা এলএকিউ হোক। আজকের এই মিক্সড টেস্ট পেপারটা আমি আবার নতুন করে শুরু করছি, তার একটাই কারণ, তোরা এতদিন ধরে যে এমসিকিউ ভিএসএকিউ গুলো পড়েছিস, তোরা এতদিন ধরে যে প্রিপারেশনটা করেছিস, তোরা এত যে টেস্ট পেপার সলভ করেছিস, সেখানে এমন কিছু প্রশ্ন আছে যেগুলো একটু আনইউজুয়াল, যেটা ছেলে মেয়েদের প্রত্যেকদিন দেখা প্রশ্নের মতো নয়, যেগুলো একটু অন্যরকম, যেটা তুই একটু কম প্র্যাকটিস করিস, সেই সমস্ত প্রশ্নগুলোকে আমি আজকে নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলোকে যদি তুই একটু ভালো করে নিস, আর বাকি আমার যে কটা ভিডিও আমি করিয়েছি সব কটা যদি তুই ভালো করে দেখে নিস, তুই মাধ্যমিকে পুরো নম্বর পেতে বাধ্য। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকে জানিস আমাদের এমসিকিউ ভিএসএকিউ সিরিজ শুরু করার একটাই উদ্দেশ্য ছিল, যে ভৌত বিজ্ঞান সাবজেক্টটার এমসিকিউ ভিএসএকিউ তে ছেলেমেয়েরা এত ভয় পায়, সেইটাকে তোদের সামনে জলের মতো করে দেওয়া। এবং আমি এটাতে সম্পূর্ণ সফল, সেটা তোদের বিভিন্ন মক টেস্টের নাম্বার, সেটা তোদের টেস্ট পরীক্ষা থেকেই বোঝা যাচ্ছে। চল, আর বেশি সময় নষ্ট নয়, কিছু আনইউজুয়াল প্রশ্ন যেগুলো একটুখানি তোদেরকে ঝালিয়ে নেওয়াটা উচিত, যেগুলো তোদের রিভিশনটাকে চেক করবে, সেই সমস্ত প্রশ্নগুলো শুরু করি। আজকে মোটামুটি 60 খানার উপরে প্রশ্ন আমি নিয়ে এসেছি। বাট অ্যাডভেঞ্চার একাডেমির একটা বৈশিষ্ট্য, খুব কম সময়ের মধ্যে আমরা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি, যাতে ছেলে মেয়েদের সময় না নষ্ট হয়। সেই কারণে আমি আজকের ভিডিওটাও খুব তাড়াতাড়ি করে 60 খানা কোশ্চেন তোদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। চল, প্রথম প্রশ্ন দিয়েছে এসটিপিতে 2 গ্রাম হাইড্রোজেন, যেখানে H2 আছে, 28 গ্রাম নাইট্রোজেন, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মধ্যে কোনটির আয়তন বেশি? দেখ, এগুলো আমি আর নতুন করে শেখাবো না, তোরা প্রত্যেকেই জানিস। নাইট্রোজেনেরও মোলার ভর 28 গ্রাম, হাইড্রোজেনের 2 গ্রাম, কার্বন ডাই অক্সাইডের 44 গ্রাম, মানে প্রত্যেকটাই তাদের আণবিক ভর পরিমাণ নেওয়া রয়েছে, মানে প্রত্যেকটাই 1 মোল পরিমাণ নেওয়া রয়েছে। যদি কোনো একটা গ্যাসীয় পদার্থ, কোনো একটা আণবিক পদার্থকে 1 মোল পরিমাণ নেওয়া হয়, তাহলে এসটিপিতে তার আয়তন হয়ে যাবে 22.4 লিটার। দাদা, এইটাও 1 মোল, এরও আয়তন 22.4, এটাও 1 মোল, এরও আয়তন 22.4, এটাও 1 মোল, এরও আয়তন 22.4। তাহলে কোনটার আয়তন বেশি? অ্যান্সার হয়ে যাবে সবকটি সমান। আশা করতে পারি ডান। এগুলো এখন তোদের কাছে একদম বাচ্চা লাগতে পারে, বাট এই কোশ্চেনগুলো একটু ভালো কোশ্চেন। এগুলো হুট করে ছেলেমেয়েরা কিন্তু চোখের সামনে দেখলে নাও পারতে পারে বা ভুল করে আসতে পারে। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়ামের শতকরা পরিমাণ জিজ্ঞাসা করেছে। আচ্ছা চলো ভাই, ভালো করে মন দিয়ে শোন। পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম ইন ক্যালসিয়াম কার্বনেট CaCO3। তাহলে তুই আমাকে একটা কথা বলতো, টোটাল ক্যালসিয়াম কার্বনেটটার ভর কত? ক্যালসিয়ামের 40, কার্বনের 12, অক্সিজেনের 16 গুণ 3 48। আর শুধুমাত্র ক্যালসিয়ামের ভর কত? ক্যালসিয়াম এখানে একটাই রয়েছে, তাহলে শুধুমাত্র 40। তাহলে আমাকে একটা কথা বল, 40 বাই 40, 40 80 আর 10 90, 8 আর 10, 8 আর 2 10, মানে হচ্ছে 100, ইন্টু যেহেতু পার্সেন্টেজ বার করতে হবে, ইন্টু 100% করে দিলাম। গল্প শেষ। আমি যদি তোকে এখন দেখাই, এটা কেটে গিয়ে অ্যান্সার হয়ে যাচ্ছে 40%। আশা করতে পারি একদম ডান আছে, পরিষ্কার। এটা যদি এনওইস থেকে দেয়, যা থেকে দিক, তুই এবার পেরে যাবি। বলছে একটা অবতল দর্পণের মেরু আর ফোকাসের মাঝখানে একটা বস্তু রাখলে রৈখিক বিবর্ধন কত হবে? মেরু আর ফোকাস, এই দুজনের মাঝখানে যদি আমি বস্তুটাকে রেখে দিই, তাহলে স্বাভাবিকভাবে যেটা একদম নর্মাল কেস নয়, সেটাই হবে অবতল দর্পণে। মানে একটা অসৎ প্রতিবিম্ব তৈরি হবে, যেটা সমশীর্ষ এবং বিবর্ধিত হবে। তাহলে যদি বিবর্ধিত প্রতিবিম্ব হয়, যদি বস্তুর তুলনায় প্রতিবিম্ব বড় হয়, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য করলে সেটা তো সবসময় 1 অপেক্ষা বেশি হবে, মানে রৈখিক বিবর্ধন সর্বদা 1 অপেক্ষা বেশি হবে। কেউ যদি প্রথমবার আমাদের এমসিকিউ ভিএসএকিউ করে থাকিস, তাকে বলবো দাঁড়িয়ে যা একটু। তুই আমাদের প্লেলিস্ট সেকশনের মধ্যে যা, গিয়ে এমসিকিউ ভিএসএকিউ এর দেখবি পরপর একটা সিরিজ দেওয়া রয়েছে, প্রত্যেকটা ভিডিও, যেটা আমি এই বছরে একদম অগস্ট মাসটা সেপ্টেম্বর মাস থেকে করাচ্ছি। তুই ধরে ধরে সবকটা করে নে, তোকে একটাও এমন কোশ্চেন তুই পাবি না টেস্ট পেপার গুলোতে যেটা তুই পারবি না, তুই সব পেরে যাবি, গ্যারেন্টি আমার। তারপরে এসএকিউ করে নে, একই রকম ভাবে চ্যাপ্টার ওয়াইজ যেগুলো পড়ানো আছে করে নে, 20 খানা কোশ্চেন করে সব সলিউশন করানো হচ্ছে, সাজেশন টাইপ দেওয়া হচ্ছে, ওগুলো করে নে, তুই মাধ্যমিকে ফুল মার্কস পেয়ে যাবি। চল নেক্সট। তেজস্ক্রিয় রশ্মিগুলির গতিপথে শক্তিশালী স্থির তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করলে কোন রশ্মি ধনাত্মক তড়িতাহিত পাতের দিকে বেঁকে যায়? আচ্ছা ভাই, ধনাত্মকের দিকে যদি কেউ বেঁকে যায়, তার মানে সে নিজে কি? সে নিজে ঋণাত্মক। ঋণাত্মক কে? আলফা কি ঋণাত্মক নয়?
বিটা নিশ্চয়ই ঋণাত্মক, তাই না? তাহলে বিটা রশ্মি ইজ দ্য অ্যান্সার। নেক্সট, 1 গ্রাম অণু মানে 1 মোল, গ্রাম অণু মানেই তো মোল, তাহলে 1 গ্রাম অণু কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? তুই এইসব প্রশ্ন এইরকম ভাবে প্রো ভাবে অ্যান্সার করবি। তুই বলতো যদি আমি 1 পিস, জাস্ট একটা কার্বন ডাই অক্সাইড নিয়ে নিই, তাহলে তার মধ্যে অক্সিজেন কতগুলো আছে? তুই বলবি দাদা 2টো। তাহলে যদি আমি 1-এর পরিবর্তে 1 মোল নিয়ে নিই, দাদা একটা নিলে তার দ্বিগুণ ছিল, তাহলে 1 মোল নিলেও তার দ্বিগুণ 2 মোল হয়ে যাবে, গল্প শেষ। আচ্ছা দাদা 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক, সেটাকে এন দিয়ে প্রকাশ করেছে, নাম্বার অফ অ্যাভোগাড্রোকে এন দিয়ে প্রকাশ করেছে। তাহলে 1 গ্রাম অণু মানে 1 মোল কার্বন ডাই অক্সাইডে অক্সিজেন পরমাণুর সংখ্যা 2 মোল মানে 2 × n, অ্যান্সার শেষ, গল্প শেষ। অপশন নাম্বার এ প্রো 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 হতে হবে ভাই। এ মৌলের পরমাণু ক্রমাঙ্ক 12, এ মৌলের ক্লোরাইডের সংকেত, এ মৌলের পরমাণু ক্রমাঙ্ক 12 মানে দাদা 2 8 2, ইলেকট্রন বিন্যাসের লাস্টে 2 মানে এর যোজ্যতা 2, তাহলে এর যোজ্যতা 2, সি এর ক্লোরাইডের সংকেত বলেছে, তাই তো, এর ক্লোরাইডের সংকেত। আচ্ছা ক্লোরিনের দাদা যোজ্যতা 1 হয়, তাহলে এর যদি আমি ক্লোরাইড যৌগ তৈরি করতে যাই, তাহলে ACl2 ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে ACl2 কোথায় আছে? অপশন নাম্বার সি তে আছে, গল্প শেষ। কোনো ব্যাপার এগুলো? তোদের কাছে ব্যাপার নয় ভাই। দর্পণে কখন আপাতন কোণ ও প্রতিফলন কোণ সমান হয়? এবার কি প্রশ্ন ভাই? প্রতিফলনের সূত্র অনুযায়ী তো আপতন কোণের মান সর্বদা প্রতিফলন কোণের সাথে সমানই হবে, তাহলে এই যে সব ক্ষেত্রে ইজ দ্য অপশন। নেক্সট, কোন যৌগটি তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করবে না? এটা তো করবে, এটা আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ, তাহলে যেটা সমযোজী যৌগ রয়েছে সেটাই নিশ্চয়ই তড়িৎ বিশ্লেষণে অংশগ্রহণ করবে না, কারণ এটা আয়নে ভাঙতে পারে না। নেক্সট কোশ্চেন, ফেরিক ক্লোরাইডের দ্রবণের নিচের কোন পদার্থ যোগ করলে বাদামি অদক্ষেপ পড়ে? অনেকেই কোশ্চেনটা মিস করে যায়। ফেরিক ক্লোরাইডের সঙ্গে FeCl3 ফেরিক ক্লোরাইড কেন বলা হয়? কারণ এখানে আয়রনের যোজ্যতা 3 আছে, আয়রনের যোজ্যতা 3 মানে সেটাকে ফেরিক বলে, আর 2 মানে সেটাকে ফেরাস বলে, একদম ক্লিয়ার। তাহলে FeCl3 ফেরিক ক্লোরাইড, তার সঙ্গে যোগ করতে হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখনই যোগ করে দেব, আমরা একটা অদক্ষেপ দেখতে পাবো, সেটা হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইডের অদক্ষেপ, FeOH এর হোল থ্রাইস, এবং তার সঙ্গে কি উৎপন্ন হবে? অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl উৎপন্ন হবে। ঠিক আছে, তোরা ব্যালেন্স ফ্যালেন্স তো করে দিতে পারবি। নেক্সট, আচ্ছা কোথায় গেল, পিছনে কেন চলে যাচ্ছি ভাই? নিচের কোনটি সংকর ধাতু? গুড কোশ্চেন। ইলেকট্রন একটা সংকর ধাতু, অনেকে দেখে ভাবে অ্যান্সার প্রশ্নই ভুল আছে, তোরা একটুখানি নিচে কমেন্ট করতো ইলেকট্রনের উপাদানগুলো কি কি। নেক্সট কোশ্চেন, পরীক্ষাগারে উৎপন্ন প্রথম জৈব পদার্থের নাম কি? ইউরিয়া। একটু স্পিড আপ করি নাহলে শেষ হবে না। ফ্রেয়ন কাকে বলে? ক্লোরোফ্লোরোকার্বন গুলোকে ফ্রেয়ন বলা হয়। নেক্সট, তেজস্ক্রিয়তা একটা কি ধরনের ঘটনা? তেজস্ক্রিয় কি? নিউক্লিয়াস থেকে বেরোতে রশ্মিগুলো, তাহলে নিউক্লিয় ঘটনা। নেক্সট, সব স্থির রেখে তড়িৎ প্রবাহ মাত্রাকে অর্ধেক করে দিলে পরিবাহিত উৎপন্ন তাপ কি হবে? উৎপন্ন তাপের রাশিমালা কি হয়? H = I²RT/J হয়। তুই আমাকে একটা কথা বলতো ভাই, যদি আমি প্রবাহ মাত্রাটাকে অর্ধেক করে দিই, তাহলে নতুন তাপ H নিউ, প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেল, I/2 হয়ে গেল, বাকি সব স্থির আছে, /J হয়েছে। তুই আমাকে একটুখানি দেখে বলতো, তো বাচ্চারাও বলে দেবে। তাহলে এখানে হয়ে গেল I²RT/4 × J হয়ে গেল না? এই I²RT/J টাই তো তোর H, তাহলে H নিউ = I²RT/J মানে তোর H ডিভাইডেড বাই তোর কি হচ্ছে বল? 4, মানে আগে যে তাপটা তৈরি হচ্ছিল তার 1/4 তাপ উৎপন্ন হবে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অপশন। এগুলো আমাদের প্রো স্টুডেন্টরা সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দেবে। স্থির চাপে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে ঘনত্ব, ভাই ভাই ভাই, যত তুই গিয়ে ছেঁকা দিবি তত ছুটবে, যত ছুটবে তত জায়গা ফাঁকা হবে, তত বেড়ে যাবে ঘনত্বটা, এই তত কমে যাবে ঘনত্বটা, লোক চারপাশে ছড়িয়ে পড়বে, ঘনত্বটা আর থাকবে না। তার ফলে কি হয়ে যাবে? যদি স্থির চাপে গ্যাসের উষ্ণতাটাকে বৃদ্ধি করি, অণুগুলো ছেঁকা লাগলো, অণুগুলো চারিদিকে ছড়িয়ে পড়লো, চারিদিকে ছড়িয়ে পড়লো মানে আর এক জায়গাতে নেই, মানে ঘনত্বটা আর নেই, ছড়িয়ে পড়েছে মানে ঘনত্ব কমে গেছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে বল? কমে। আশা করতে পারি ক্লিয়ার। নিশ্চয়ই তোকে দুখানা সমীকরণ শিখিয়েছিলাম, D proportional to P আর D proportional to 1/T। আশা করতে পারি প্রত্যেকটা জিনিস মনে আছে। সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান কত? এই প্রশ্নটাও কিন্তু অনেকবার করিয়েছি, এটা অ্যান্সার নিশ্চয়ই তোদের মনে আছে। নেক্সট, আলোর প্রতিসরণের জন্য কোনটা দায়ী? দেখ এই প্রশ্নটার ভালো প্রশ্ন, লোকজন প্রতিসরণের জন্য কোনটা দায়ী সেটা অ্যাকচুয়ালি জানে না। এই যে আছে না বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগের বিভিন্নতা, এটাই অ্যাকচুয়ালি প্রতিসরণের জন্য মেনলি দায়ী। ঘন মাধ্যম লঘু মাধ্যমে আলোর গতিবেগ গুলো আলাদা হয়, সেটার জন্যই আসলে মেন প্রতিসরণটা ঘটে। সমযোজী বন্ধনের ধারণা কে দিয়েছিলেন? লুইস দিয়েছিলেন ভাই। নেক্সট,
হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া? নে গল্প করে দিয়েছে, ভুলে গেছিস সব। দেখ, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন ডিরেক্টলি যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে তৈরি করে দেয় NH3। এই জন্য এই ধরনের বিক্রিয়াকে বলা হয় প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। নেক্সট প্রশ্ন, ইউরেনিয়ামের আকরিক কোনটা? পিচ ব্লেন্ড, যেটাকে ইউরানিনাইট বলা হয়ে থাকে অনেক সময়। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অপশন, গুড কোয়েশ্চেন। নেক্সট, রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান কোনটা? অবশ্যই ইথানল হচ্ছে রেকটিফাইড স্পিরিটের মূল উপাদান। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, সৌর বিকিরণের জন্য যে রশ্মি গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী, এই প্রশ্নটা অনেক ছেলে মেয়ে ভুল করবে। তোকে এখানে ওজোন স্তর ধ্বংস বলেনি, তোকে বলেছে গ্রিন হাউস এফেক্টের জন্য কোনটা দায়ী। অবলোহিত বিকিরণ, অবলোহিত রশ্মি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন, কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করে না? কার উপরে নির্ভর করে না? বরণের ওপর তো করে, বেগের ওপর তো করে, মাধ্যমের প্রকৃতির ওপর তো অবশ্যই করবে। তাহলে আপতন কোণের ওপর ইজ দ্য অ্যান্সার। আধুনিক পর্যায় সূত্র মৌলের যে ধর্মের ভিত্তিতে গড়ে উঠেছে সেটা কি? পারমাণবিক ক্রমাঙ্ক। কোথায়? এই যে পারমাণবিক ক্রমাঙ্ক। নেক্সট, প্রদত্ত কোন জৈব যৌগ জোটটি একই সমগণীয় শ্রেণী নয়? সমগণীয় শ্রেণী মানে একই জাতভুক্ত। আমি একটা পরিষ্কার জিনিস দেখতে পাচ্ছি ভাই, ওপরে সব দেখ হাইড্রোকার্বন, অ্যালকেন আছে, অ্যালকেন আছে, এটা অ্যালকিন আছে, অ্যালকিন আছে, অ্যালকাইন আছে, অ্যালকাইন আছে, এই দেখ, এটা দেখ ইথার আছে, এটা দেখ অ্যালকোহল আছে। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে? কোনটা একই শ্রেণীভুক্ত নয়। পরিষ্কার কথা। নেক্সট বলছে, স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয় কিসের মাধ্যমে? ভাই, অতি বেগুনি রশ্মির সাথে অক্সিজেনের ক্রিয়ার ফলিত ওজোন স্তরটা সৃষ্টি হয়, তাই তো আমি জানি ভাই, নিশ্চয়ই তুইও তাই জানিস। বলছে, 1 মোল HCl কে প্রশমিত করতে কত গ্রাম NaOH এর প্রয়োজন? গুড কোয়েশ্চেন। HCl এর সঙ্গে NaOH এর বিক্রিয়ার ফলেই তো সেটা প্রশমিত হবে, কারণ এটা একটা অ্যাসিড, এইটা একটা বেস। চিন্তা করে দেখ, NaCl তৈরি হবে মানে একটা লবণ তৈরি হবে, আর তার সঙ্গে HOH মিলে পানি তৈরি হবে, জল। আশা করতে পারি ক্লিয়ার। এবার দেখবো ব্যালেন্স হচ্ছে কিনা। ব্যালেন্স কিছু নেই, দেখ সব যা ছিল তাই আছে। তার মানে 1 মোল যদি HCl প্রশমিত করতে হয় তাহলে 1 মোল NaOH এর প্রয়োজন। এবার দেখবো 1 মোল NaOH এর ভর কত? সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1। 23 10 33 6 39 আর 1 40। প্রত্যেকের আশা করব একদম পরিষ্কার আছে। নেক্সট প্রশ্ন বলছে, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ওহো, গুড কোশ্চেন। 28 নম্বর কোশ্চেন। দেখি, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। দেখ, একটা রেঞ্জ দিয়ে দিয়েছে 0 to 4 ডিগ্রি সেন্টিগ্রেড। কি হয় জানিস? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যখন আমরা এগোই তখন জলের দুটো জিনিস ঘটতে থাকে। এক, ঘনত্ব বাড়তে থাকে, এবং ঘনত্ব বেড়ে 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 4 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে ঘনত্বটা ম্যাক্সিমাম হয়। আর দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে আয়তনটা কমতে থাকে। আয়তন কমতে 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 মিনিমাম হয়। এইবার বিষয়টা বোঝ। আমরা কি জানি? আয়তন প্রসারণ গুণাঙ্ক বা এই যে তরলের প্রকৃত প্রসারণ মানে ওই দেখ, তরলের ক্ষেত্রে তার দৈর্ঘ্য ক্ষেত্রফল হয় না, তাই না? তাহলে তুই চিন্তা করে দেখ তো, এই যে প্রসারণ গুণাঙ্কটা আছে সেটা কি? নতুন আয়তন বা পরিবর্তিত আয়তন মাইনাস প্রাথমিক আয়তন, মানে আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতার পরিবর্তন, তাই না? T2 minus T1। তাহলে V2 minus V1 by V1 T2 minus T1। তুই আমাকে বলতো, T1 থেকে আমি যখন T2 এর দিকে যাচ্ছি তখন উষ্ণতাটা বাড়াচ্ছি মানে T2 minus T1 টা পজিটিভ, কারণ T2 টা বড়, T1 টা ছোট, T2 টা 4, T1 টা 0। 4 minus 0 4 হয়ে গেল রে ভাই। তাহলে 4 যখন হয়ে গেল সেটা তো পজিটিভ, সেটা তো বড় একটা শূন্যর তুলনায়। তার ফলে এই রাশিটা ধনাত্মক রাশি, পজিটিভ রাশি। বাট এইটার কি, যত 0 থেকে 4 এ যাচ্ছি, 0 তে আয়তনটা ছিল V1 আর 4 এ আয়তনটা হচ্ছে V2। চিন্তা কর, আয়তনটা তো কমছে। যদি আয়তনটা কমে তাহলে V2 টা কম V1 এর থেকে, তার ফলে এটা নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ। তার ফলে আমি বলতে কি পারি, জলের ক্ষেত্রে 0 থেকে 4 এর মধ্যে প্রকৃত প্রসারণটা ঋণাত্মক হয়ে যায়। আশা করতে পারি একদম ক্লিয়ার আছে। ঠিক আছে, নেক্সট, গৃহস্থালির তড়িৎ বর্তনীতে সংযুক্ত মিটার দ্বারা কি পরিমাপ করা হয়? তড়িৎ শক্তি পরিমাপ করা হয়। কি এককে করা হয় ভাই? নিচে কমেন্ট করে জানা। বলছে ABCDE এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 2 3 7 10 30। এদের মধ্যে যেগুলি একই পর্যায়ে, চল তাড়াতাড়ি করে কর।
বেশি সময় নেওয়া যাবে না, একদম ঝড়ের গতিতে নামাতে হবে। আমি তো দেখেই বলে দিচ্ছি তোকে, দেখ এর ক্ষেত্রে জাস্ট 2 হবে, বি দেখ 3 আছে মানে 2,1 হবে, সি দেখ কি আছে বল, সি আছে 7 তার মানে 2,5 হবে, ডি কত আছে বল, ডি আছে দেখ 10 মানে 2,8 হবে, ই কত আছে বল 30 তো তুই KLMN এর মাধ্যমে করতেই পারবি না, SPDF এ করতে হবে, 11 এ কেমিস্ট্রিতে শেখানো হবে। 11 কেমিস্ট্রির যে ভিত সেটাই এই KLMN দিয়ে শুরু হবে, এই KLMN এর পর থেকে শুরু হবে। KLMN এর পরে কিভাবে SPDF করতে হবে সেই জিনিসগুলো যখন শেখাবো দেখবি কি মারাত্মক জিনিস সেগুলো, একদম প্রথমেই ওইসবই শিখবো। এবার খেয়াল করে দেখ, বি এর ক্ষেত্রে যেখানে 3 আছে সেখানেও 2টো ধাপে ইলেকট্রন বিন্যাস হলো, যেখানে সি এর ক্ষেত্রে 7 আছে সেখানেও 2টো ধাপে ইলেকট্রন বিন্যাস হলো, যেখানে ডি এর ক্ষেত্রে 10 আছে সেখানেও 2টো ধাপে ইলেকট্রন বিন্যাস হলো। তার মানে এগুলো প্রত্যেকটা একই পর্যায়ভুক্ত, তাই না? কারণ যতগুলো ধাপে ইলেকট্রন বিন্যাস হয় তত পর্যায়, এগুলো প্রত্যেকটা 2 নম্বর পর্যায়ে অবস্থিত। তাহলে BCD ইজ দ্য কারেক্ট অপশন। আশা করতে পারি বোঝাতে পেরেছি, এটা সিঙ্গেল পর্যায়ে প্রথম পর্যায়ে অবস্থান করছে, আর 30টার কথা তো বাদই দে। নেক্সট 31 নম্বর প্রশ্ন, লোহা ছাড়া অপর একটি ধাতু যা থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায়। লোহাকে করা যায়, ক্রোমিয়ামকে করা যায়, আর ম্যাঙ্গানিজকে করা যায়। অ্যান্সার তুই খুঁজে দাগ দিয়ে নিতে পারবি। আচ্ছা এই হয়ে গেছে 31 খানা এমসিকিউ টাইপ অফ প্রশ্ন ছিল। এমসিকিউ মিটে গেছে। এমসিকিউ মিটে যাওয়া মানে এবার তুই একটু VSQ এর দিকে চলে যাবি। লোকজন ভাবছিল এমসিকিউ মিটে যাওয়া মানে এবার প্রমোশন করতে শুরু করবে, আর প্রমোশনের কোনো গল্প নেই। ধামাকা ব্যাচের অ্যাডমিশন 5 তারিখ ক্লোজ হয়ে যাচ্ছে। এই বছরের মতো 2026 মাধ্যমিকের জন্য ধামাকা ব্যাচের অ্যাডমিশন 2026-এ, বারবার একই কথা বলে দিচ্ছি, 2026-এর জন্য ধামাকা ব্যাচ 5 তারিখে ক্লোজ হয়ে যাচ্ছে। এরপরে আর ধামাকা ব্যাচে অ্যাডমিশন স্বাভাবিকভাবে হবে না, কারণ মক টেস্ট গুলো শুরু হয়ে যাচ্ছে। তোদেরকে দেখবি মক টেস্টের শিডিউল দিয়ে দিয়েছি। একটা মক টেস্ট ইউটিউবের মধ্যে আমি টোটালি ফ্রি দেবো এবং তার সলিউশনটাও দেবো। আমরা ধামাকা ব্যাচের মধ্যে প্রত্যেকটা মক টেস্টের পুরো সলিউশন করব, তার মধ্যে ওই একটা সলিউশন 8 তারিখে যে পরীক্ষাটা সেটা আমি ইউটিউবের মধ্যে প্রশ্নটা দিয়ে দেবো, তোরা পরীক্ষা দিবি, তারপরে তোদেরকে আমি সলিউশন করে দেবো। আর ধামাকা ব্যাচে তুই লাস্টের কয়েকদিনের জন্য 299 করে দিয়েছি, অ্যাকচুয়ালি 99 ওটা, কারণ 200 টাকা যেটা আছে সেটা 11 এর কেমিস্ট্রি ব্যাচে যখন তোরা অ্যাডমিশন করতে যাবি ওটা অফ হয়ে যাবে। সেটা সব ধামাকা ব্যাচের স্টুডেন্টদের জন্যই অফ হয়ে যাচ্ছে, যেন 299 লোকজন পাঠাচ্ছে, যারা 11 কেমিস্ট্রিতে অ্যাডমিশন নেবে বলেই পাঠাচ্ছে নিশ্চয়ই, সেই জন্য 200 টাকা তাদের ওখানে অফ হয়ে যাবে। তাহলে এই এক মাসের জন্য তারা 99 ধামাকা ব্যাচটা পেয়ে যাচ্ছে। এমনি একটা বিষয়, তবে ওটা 5 তারিখে ক্লোজ হয়ে যাবে। বলছে একটা পরিবাহী তারকে দুভাজ করে পাক দিলে রোধাঙ্কের কি পরিবর্তন হবে? ভাই রোধাঙ্কের কোনো চেঞ্জ হয় না, রোধাঙ্কের কোনো চেঞ্জ হয় না, রোধাঙ্কটা উপাদানের উপর নির্ভর করে। তুই পাক দিয়ে ভাঁজ কর, কিচ্ছু হবে না ভাই, তাহলে অপরিবর্তিত থেকে যাবে। নেক্সট, আলফা বিটা গামা রশ্মির গতিশক্তির ঊর্ধ্বক্রমে, নিচে কমেন্ট করো দেখি। নেক্সট, অ্যামোনিয়াম ক্লোরাইড ও কলিচুনের মিশ্রণে কোন তাপ উৎপন্ন, কোন গ্যাস উৎপন্ন হয়? সর্বনাশ, যে কোনো প্রশ্ন হলো রে। অ্যামোনিয়াম ক্লোরাইড কি হয়ে গেল বল, NH4Cl, আর কলিচুন, আর কলির কেষ্ট চুন রে ভাই, অ্যামোনিয়ায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, গল্প শেষ। কি উৎপন্ন হবে বল? ক্যালসিয়াম আর ক্লোরিন আছে, তো ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে। এগুলো সব ডিটেলে ধরে শিখিয়েছি। অজৈব রসায়নের যে টোটাল সব প্রস্তুতিগুলো দিয়েছি ধরে শিখিয়েছি সেখানে, প্লাস অ্যামোনিয়ার একটা ওয়ান শটও দেওয়া আছে। এই NH4টা ভেঙে যাবে, কি কি উৎপন্ন করবে? NH3 আর হাইড্রোজেন। ওই যে হাইড্রোজেনটা সেটা ওই এইচ আর ওইচ এর সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি করবে। ব্যালেন্স গুলো সব করে নিস, আলটিমেটলি কোন গ্যাস তৈরি হলো? অ্যামোনিয়া গ্যাস তৈরি হলো, তাই না? নেক্সট কোয়েশ্চেন, মরিচিকা একটা সৎবিম্ব না অসৎবিম্ব? বাবা বানানটা কি রে? এটা অবশ্যই অসৎবিম্বই হবে, তার কারণ মরিচিকা তো এটা কল্পনা, তাই না? পর্দায় ফেলা যায় না, অসৎবিম্বই হবে। নেক্সট, আদর্শ অ্যামমিটারের রোধ কত হওয়া উচিত? অ্যামমিটারের রোধ তো 0 হওয়া উচিত, কারণ অ্যামমিটারের মাধ্যমে তো তড়িৎ প্রবাহ মাত্রাটাকে পরিমাপ করা হয়। তো আদর্শ যদি কেউ হয়, যদি তার মধ্যে তড়িৎ যেতেই হয়, যদি তড়িৎ প্রবাহ মাত্রাটাকেই তাকে পরিমাপ করতে হয়, তাহলে রোধ 0 হতে হবে ভাই, একদম পরিষ্কার। নেক্সট, শূন্য মাধ্যমে তাপীয় রোধের মান কত? শূন্য মাধ্যম মানে সেখানে তাপ যেতে পারবে না, যদি যেতে না পারে তার মানে তাপীয় রোধটা অসীম। রোধ মানে তো বাধা, তাহলে অসীম হয়ে যাবে। অসীম হওয়ার জন্যই তাপটা যেতে পারবে না, তাই না? একদম। যদিও তাপ যেতে পারে একটা বিশেষ পদ্ধতিতে, পদ্ধতিটার নাম বলো নিচে। ইউরেনিয়াম খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? হিলিয়াম পাওয়া যায় ভাই। খুব ভালো কোশ্চেন এটা কিন্তু। হ্যাঁ, একটি অপ্রচলিত বিকল্প শক্তি উৎসের নাম লেখো যা পরিবেশ দূষণ ঘটায় না। সূর্য শক্তি, সৌর শক্তি যেটাকে বলা হয়, তাই না? নেক্সট, ওহমের সূত্র প্রযোজ্য হওয়া শর্ত কি? উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থাকে অপরিবর্তিত থাকতে হবে। এগুলো হচ্ছে কুইক রিভিশন, আমাদের ছেলেমেয়েরা এগুলো সব জানে। Na এবং Na প্লাস এর মধ্যে কোনটা বেশি সুস্থিত? দেখ তো, সোডিয়াম কত হয়ে যাবে? 2, 8, 1,
সোডিয়াম প্লাস আয়নটা কত হয়ে যাবে 2,8। স্বাভাবিকভাবে বুঝতে পারছিস Na প্লাসটা নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস ধারণ করে আছে, ফলে Na প্লাসই বেশি সুস্থিত হবে। নেক্সট, পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহার করা হয়? H2S ইউজ করা হয়। নেক্সট প্রশ্ন, একটা হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। অনেকে কিন্তু এই সময় গুলিয়ে ফেলবে, জানে তাকে যদি এমসিকিউতে দেওয়া তো সে দাগ মেরে দিত, বাট এই সময় গুলিয়ে ফেলবে, এই সময় ভুলে যাবে। অ্যান্সার হচ্ছে মিথেন। নেক্সট, বায়োগ্যাসের উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী? মিথানোজেনিক ব্যাকটেরিয়া, তাই না? মিথানোজেনিক ব্যাকটেরিয়ার উদাহরণ দাও নিচে কমেন্ট সেকশনে। 200 ভোল্ট এবং 100 ওয়াট রেটিং যুক্ত বাতিটির মধ্যে দিয়ে সর্বোচ্চ কত প্রবাহ যেতে পারে? এখানে দেখ পি দিয়ে দিয়েছে, ভি দিয়ে দিয়েছে, আই চেয়েছে, তাহলে পি ইকুয়াল টু ভি আই, এই ফর্মুলাটা বসিয়ে দে। পি এর ভ্যালু কত আছে বল? 100 ওয়াট আছে। ভি এর ভ্যালু কত আছে বল? 200 ভোল্ট আছে, ইন্টু আই এর ভ্যালু আছে, তাহলে আই এর ভ্যালুটা কত হয়ে যাচ্ছে বল? 100 ডিভাইডেড বাই 200 হয়ে যাচ্ছে, এত অ্যাম্পিয়ার। তাহলে 100 বাই 200 করলে 1/2 মানে 0.5 অ্যাম্পিয়ার ইজ দ্য কারেক্ট অপশন। আশা করতে পারি ক্লিয়ার আছে প্রত্যেকের কাছে। নেক্সট, এত কম ভ্যালু হচ্ছে, যাক ঠিক আছে। সোডামাইটের সংকেত লেখো NaNH2। NaNH2 হচ্ছে সোডামাইটের সংকেত। সোডামাইট কি করতে কাজে লাগে ভাই? নিচে কমেন্ট কর। বলছে ডিনেচার স্পিরিটের মুখ্য উপাদান কি? এ তো একটু আগে করালাম। নেক্সট, যদি ওটা রেকটিফাইড স্পিরিট ছিল বাট সেমই হবে। ক্যামেরায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স ব্যবহার করা হয়, তাই না? একদম পরিষ্কার। আচ্ছা একটা জিনিস কমেন্ট করতো, চোখ আর ক্যামেরার দৃষ্টি ক্ষেত্রের মধ্যে কি পার্থক্য হয়? নেক্সট প্রশ্ন, বাড়িতে ব্যবহৃত বাতিগুলি মেন লাইনের সঙ্গে কিভাবে যুক্ত থাকে? সমান্তরাল সমবায় যুক্ত থাকে, তাই না? বৈদ্যুতিক যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো সব মেন লাইনের সাথে সমান্তরাল সমবায় যুক্ত থাকে। নেক্সট প্রশ্ন দেখি, ভিজে লাল লিটমাসের সংস্পর্শে অ্যামোনিয়া গ্যাস এলে লিটমাসের বর্ণের কি পরিবর্তন হবে? দেখ ভাই, অ্যামোনিয়া যদি ভিজে লিটমাসের সংস্পর্শে আসে মানে অ্যামোনিয়া প্লাস জল মানে তৈরি করবে সে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড খুব সহজে ভেঙে গিয়ে তৈরি করে NH4 প্লাস আর OH মাইনাস আয়ন। OH মাইনাস আয়নের উপস্থিতির জন্য পুরো মিডিয়ামটা হয়ে যায় ক্ষারীয়, আর ক্ষারীয় মিডিয়ামে লাল লিটমাসের বর্ণ নীল হয়ে যায়। সেই জন্য লিটমাসের কালারটা কি হয়ে যাবে? নীল হয়ে যাবে। 1 হর্স পাওয়ার মানে কত ওয়াট? 746 ওয়াট। 9 এর প্রশ্ন হয়ে গেল রে। নেক্সট, গামা রশ্মির বেগ কত? গামা রশ্মির বেগ আলোর বেগের সাথে সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সেন্টিমিটার পার সেকেন্ডে ভ্যালুটা নিচে কমেন্ট করো। HF অণুতে ফ্লুরিন পরমাণুর কত জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? এটা যখন তুই 11 কেমিস্ট্রি শিখবি তোকে আমি তখন প্রপারলি শিখিয়ে দেবো এটা করতে কি করে হয়। ওই SPDF করে কক্ষকে বিভাজন করে তোকে শিখিয়ে দেবো যে এগুলো করতে কি করে হয়। এগুলো এখন তোকে করতে হয়তো শেখাতে পারবো না, তোকে প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখ, হাইড্রোজেন আর ফ্লুরিন এরকম আছে, এগুলো অ্যাকচুয়ালি 11-এই দেওয়া উচিত প্রপারলি, বাট 11 এত সোজা প্রশ্ন দেয় না, ওই জন্য 10-এ দিয়ে দেয়। বাট কি করে করতে হয় দেখ, হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে, ফ্লুরিনের হচ্ছে 2,7। তো 7 যখন এরকম ভাবে লিখতে পারিস তুই 1 নে, তুই এখান থেকেই বুঝতে পেরে গেছিস কিভাবে। দেখ, এই যে তুই 7টা ইলেকট্রন লিখেছিস তার মধ্যে এই ইলেকট্রনটা বন্ধন তৈরি করতে যাবে, তাই না? এই ইলেকট্রনটা বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, বাকি এই পেয়ারটা বন্ধন গঠনে অংশগ্রহণ করবে না। তাহলে এগুলোকেই তো বলা হয় লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে মোট জোড় কতগুলো আছে? কতগুলো পেয়ার আছে? 3টে পেয়ারস আছে। যদি 3খানা পেয়ার থাকে তাহলে মোট কতগুলো নিঃসঙ্গ ইলেকট্রন আছে? এক একটা পেয়ারে 2টো করে, মানে মোট 6টা। তাহলে বলেছে কত জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে? তাহলে 3 জোড়া। যদি বলতো কতগুলো, তাহলে 6টা। নেক্সট বলছে OH মাইনাস এবং Cl মাইনাস আয়ন দুটির মধ্যে কোনটি আগে অ্যানোডে মুক্ত হবে? অবশ্যই দেখ, OH মাইনাস আয়নটা আগে অ্যানোডে মুক্ত হবে, তবে এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? ধর আমি তোকে বলছি, যদি ধর NaCl এর ক্ষেত্রে হচ্ছে তড়িৎ বিশ্লেষণটা, NaCl এ তুই জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করছিস, OH মাইনাস আছে, NaCl এর জলীয় দ্রবণ মানে সেখানে Na প্লাস আছে, সেখানে H প্লাস আছে, সেখানে OH মাইনাস আছে, সেখানে Cl মাইনাস আছে। এবার তুই চিন্তা কর, তোকে যদি আমি বলতাম কোন ক্যাটায়নটা আগে যাবে, এট এনি ডে এনি টাইম H প্লাস আগে যাবে, সেই জন্য হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তাহলে কোন অ্যানায়ন আগে যাবে? OH মাইনাসটা অ্যাকচুয়ালি আগে যায়, যার কারণটা তোরা পরবর্তীকালে জানতে পারবি। তো এই OH মাইনাসটা আগে যাবে, বাট তার একটা কন্ডিশন আছে। যদি NaCl এর পরিমাণটা কম থাকে, যদি নুনটা কম দেওয়া হয়, যদি দ্রবণটা লঘু দ্রবণ হয়, যদি ডাইলিউট সলিউশন হয়, তখনই OH মাইনাসটা আগে যাবে। যদি NaCl এর পরিমাণটা বেশি দেওয়া থাকে, যদি প্রচুর গাঢ় সলিউশন হয়, যদি নুনের পরিমাণটা প্রচুর বেশি দেওয়া হয়ে যায়, তখন কিন্তু Cl মাইনাস গিয়ে ক্লোরিন গ্যাস তৈরি করবে।
আর না হলে যদি ডাইলিউট সলিউশন হয় তাহলে OH মাইনাস গিয়ে অক্সিজেন গ্যাস তৈরি করবে। এই জিনিসটা মনে রাখবি, দুটো কন্ডিশনকে ভালো করে লিখে রাখ। অয়েল অফ ভিট্রিয়ল নামে কে পরিচিত? এই ভাই নিচে কমেন্ট করো। রসায়নের রাজা। বলছে কোন পরিবাহীর রোধ এবং তড়িৎপ্রবাহের সময় স্থির রেখে প্রবাহ মাত্রাকে দ্বিগুণ করলে উৎপন্ন তাপ H1 থেকে H2 হয়, H1 থেকে H2, H1/H2 মান কত? এই প্রশ্ন আমি আর করবো না। এই নিচে কমেন্ট কর, কি করবি ভাই? জুলের সূত্র লাগা, H = I²RT/J। পরপর H1 আর H2 করো। রোধ আর তড়িৎ প্রবাহের সময় স্থির রেখে যে প্রবাহ মাত্রাকে দ্বিগুণ করে দিয়েছে, এক মুখে মুখে অ্যান্সার হয়ে যাবে। যে মুখে মুখে এখন অ্যান্সার দিতে পারছে না, তার মানে সে প্রপারলি আমাদের ভিডিওগুলো পরপর দেখেনি। প্রত্যেকটা ভিডিও দেখবি, নিচে প্লেলিস্ট গুলো সব দিয়ে দেবো দরকার হলে। চল দেখি নেক্সট। নাইট্রোজেন গঠিত একটি সারের নাম লেখো যাতে অক্সিজেন নেই। মনে পড়বে না কিন্তু পরীক্ষার হলে হঠাৎ করে। নাইট্রোলিম, ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর বাদামি বর্ণের মিশ্রণ, এটা জমিতে সার হিসাবে ইউজ করা হয়। সংকেতটা নিচে লেখো প্রত্যেকে। দুটি অতিরিক্ত কার্বন পরমাণু যুক্ত কিটোন শ্রেণীর যৌগের নাম লেখো। এটা কি প্রশ্ন রে ভাই? দুটি অতিরিক্ত কার্বন পরমাণু যুক্ত কিটোন শ্রেণীর যৌগের সংকেত দেয়। এই প্রশ্নটা কিন্তু সুন্দর প্রশ্ন। কিটোনের কার্যকরী মূলকের সংকেত কি? এইটা দুটো অতিরিক্ত বলে দিয়েছে, মানে এই একটা কার্বন বলে দিয়েছে। বাহ, তার মানে একটা কার্বন মানে তার সাথে তিনটে হাইড্রোজেন, এই হয়ে গেল সংকেত। এটার ভালো নাম কি? অ্যাসিটোন। আর আইউপিএসি নাম কি? প্রোপান-টুওন। আইউপিএসি নামের সব আইউপিএসি নাম সব ধরনের একটা ভিডিওতে কভার করে দিয়েছি। নেক্সট, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় ক্যাথোড এবং অ্যানোডে কত সংখ্যক ইলেকট্রনের আদান প্রদান হয়? দেখ তো ভাই, অ্যালুমিনিয়াম ধাতু যখন নিষ্কাশন করা হয় অ্যালুমিনা থেকে, তখন এইরকম ভাবে সেই বিষয়টাকে আমি লিখতে পারি 2Al3+ প্লাস 3O2-। যদি এটা তুই 11-12 পড়তিস, আমি তোকে এটা মনে রাখার একটা সুন্দর টেকনিক শেখাতাম, বাট ওটা আমি 10 লেভেলে উচ্চারণ করবো না, একটু আনপ্রফেশনাল ভাষা। বাট ঠিক আছে, ওটা যখন 11-12 শেখাই, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস যখন এই সমতা বিধান যখন শেখাই 11 কেমিস্ট্রিতে, তখন ওগুলো সব শিখিয়ে দেবো। ওইসব তখন ওসব মানা যায়, ঠিক আছে, বাচ্চা আছিস তোরা এখন অনেক। চল, এই যে পুরো জিনিসটা আছে সেটা থেকে তুই কি বুঝতে পারছিস? দেখ, অ্যালুমিনিয়ামের তলায় যেটা আছে সেটা পাশে বসাবি, যেটা অক্সিজেনের তলায় আছে সেটা তার মাথার উপরে বসাবি, যেটা অক্সিজেনের নিচে আছে সেটা তার পাশে বসাবি, যেটা অ্যালুমিনিয়ামের তলায় আছে সেটা ওর মাথার উপর বসাবি। অ্যালুমিনিয়াম ধাতু বলে মাথার উপর প্লাস, অক্সিজেন অধাতু বলে মাথার উপর মাইনাস, ঠিক আছে? বাকি 11 যখন শিখবে তখন এই জিনিসগুলো মনে রাখার একটা খুব আনপ্রফেশনাল পদ্ধতি শিখিয়ে দেবো। চলো এবার দেখ, ক্যাথোডের দিকে কে যাবে? ক্যাটায়ন যাবে ক্যাথোডে, তাহলে 2Al3+ যাবে ক্যাথোডে। বলে একটা অ্যালুমিনিয়াম যদি থাকতো তার 3টে ইলেকট্রনের ঘাটতি, দুটো অ্যালুমিনিয়াম আছে মানে 6টা ইলেকট্রনের ঘাটতি, তাহলে তুই একে 6টা ইলেকট্রন দিয়ে দে না রে ভাই। তো 6টা ইলেকট্রন যখন ও নিয়ে নেবে তখন ও 2Al তৈরি করবে। আর অ্যানোডে কি ঘটবে বল? সময় কম আছে রে। অ্যানোডে 3O2- আছে, একটা অক্সিজেন থাকলে দুটো ইলেকট্রন বেশি, 3টে থাকলে 6টা ইলেকট্রন বেশি, তো 6টা ইলেকট্রন ছেড়ে দেবে, নিয়ে কি হয়ে যাবে বল? 3টে অক্সিজেন পেয়ে যাবো। 30 লেখা নেই কিন্তু, 3টে অক্সিজেন লেখা। 3টে অক্সিজেন আরো 3টে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে 3O2 তৈরি করবে, গল্প শেষ। তাহলে কতগুলো ইলেকট্রনের আদান প্রদান হয়? 6টা ইলেকট্রনের আদান প্রদান হয়। নেক্সট ভাই, প্রচলিত শক্তিগুলির মধ্যে সবচেয়ে কম পরিবেশন ঘটায় কোনটা? প্রাকৃতিক গ্যাস। নেক্সট প্রশ্ন দেখা যাক, বলছে নিউক্লিয়ার বন্ধন শক্তি বাড়ালে নিউক্লিয়াসের ড্যাশ বেশি হয়। যত বন্ধন শক্তি বাড়বে, যত নিউক্লিয়ন গুলো কাছাকাছি জোরে একদম আকর্ষিত থাকবে, নিউক্লিয়াসের স্থায়িত্ব বৃদ্ধি পাবে, তাই না? নেক্সট, পাট, তুলো ইত্যাদি উদ্ভিজ্জ তন্তু কোন পলিমার দ্বারা গঠিত? এগুলো অ্যাকচুয়ালি সেলুলোজ দ্বারা গঠিত হয়। নেক্সট প্রশ্ন দেখা যাক, বায়ুর মধ্যে কোন গ্যাসটি উপস্থিত না থাকলে যে কোনো দহন ক্রিয়া তীব্রতর হতো? নাইট্রোজেন হতে পারে। যদি নাইট্রোজেনটা কম থাকতো তাহলে অক্সিজেন বেশি থাকতো। নাইট্রোজেন বেশি আছে বলেই তো অক্সিজেনটা কম হয়ে গেছে। নাইট্রোজেন যদি কম থাকতো, অক্সিজেন বেশি হতো, দহন ক্রিয়া তীব্রতর হতো। অ্যান্সার নাইট্রোজেন হবে। দারুণ কোয়েশ্চেন ভাই। এই শেষ হয়ে গেছে, চলো কমপ্লিট। ওখানে 31টা, এখানে 33টা, এতগুলো প্রশ্ন আমরা সলভ করে নিলাম কিছু কম সময়ের মধ্যেই, আশা করব। খুব একটা লেন্দি হয়নি মনে হয় ভিডিওটা। দেখা হচ্ছে প্রত্যেকের সাথে নতুন একটা ভিডিওতে রবিবার দিন আলো বা চলতড়িৎ বা গ্যাসের আচরণ থেকে 20খানা কোশ্চেন দেবো। গ্যাসের আচরণ থেকে দিই, অনেকদিন আলো চলতড়িৎ করেছি, অনেক আলো চলতড়িৎ পড়িয়েছি, গ্যাসের আচরণ থেকে 20খানা কোশ্চেন দিচ্ছি। দেখা হচ্ছে রবিবার প্রত্যেকের সাথে। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, জয় ধামাকা। আর মাধ্যমিকের এই আগের সময়টাতে কাঁপিয়ে দে ভাই। লাস্ট মোমেন্টে যা রিভিশন খারাপ হয়ে যায় সে কিন্তু কিছু করতে পারে না, কিছু করতে পারে না। আর আমার ফুল মক টেস্টের সলিউশনটা আসবে, সেটা ভালো করে দেখবি, কোশ্চেনটা একদম মারাত্মক করার চেষ্টা করবো। দেখা হচ্ছে প্রত্যেকের সাথে। খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, কাঁপিয়ে দিস, জয় ধামাকা।